সুপ্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন রোড টু স্মার্ট বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি নাহিদ হোসেন। আমরা এই রোড টু স্মার্ট বাংলাদেশ অনুষ্ঠানে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের রূপান্তরের যে গল্প এবং এই যাত্রার সহযোগীদের কাছ থেকে নানা রকম অনুষঙ্গের গল্প শুনি। আমাদের আজকে রোড টু স্মার্ট বাংলাদেশের অতিথি বাংলাদেশের অন্যতম বড় প্রতিষ্ঠান প্রাণ গ্রুপ, তার ব্যবস্থাপনা পরিচালক জনাব ইলিয়াস মৃধা। জনাব ইলিয়াস মৃধা, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি রোড টু স্মার্ট বাংলাদেশে। প্রাণ গ্রুপ সম্পর্কে আসলে আলাদা করে বর্ণনা দেওয়ার কিংবা কোনো রকম সূচনা দেওয়ারও প্রয়োজন নেই। দেশের মানুষ প্রাণ গ্রুপকে খুব ভালো করেই চেনে। 145টিরও বেশি দেশে আপনাদের পণ্য যায় এবং বাংলাদেশের মানুষ তো বটেই। প্রথমে একটু, যদিও সবাই জানে, তারপরও একটু যদি সংক্ষেপে আপনাদের এই মুহূর্তের প্রাণ গ্রুপের যে কার্যক্রম সেটা সম্পর্কে একটু বলেন। ধন্যবাদ আপনাকে সুন্দর প্রশ্ন করার জন্য। আমাদের আসলে ব্যবসায়িক কার্যক্রম শুরু হয়েছিল অ্যাগ্রো প্রসেসিং ইন্ডাস্ট্রি 1992 থেকে এটার যাত্রা শুরু করে। প্রসেসিংয়ের আগে যদিও কোম্পানি রেজিস্ট্রেশন, বাট আমরা কিন্তু পায়োনিয়ার হিসাবে কিন্তু অনেক রকমের ঘাত প্রতিঘাত পার করে, অনেক ঘাটের অনেক প্রতিকূলতাকে অতিক্রম করে কিন্তু আজকে প্রাণ এই পর্যায়ে আসছে। বর্তমানে আমরা, আপনি ভূমিকা যেটা বলেছেন যে 145টা দেশে আমাদের পণ্য রপ্তানি হচ্ছে, পাশাপাশি দেশীয় বাজারে কিন্তু আমরা প্রায় 1600-এরও অধিক পণ্য নিয়ে কিন্তু বাজারজাতকরণ করে যাচ্ছি। আমাদের গ্রুপে এই মুহূর্তে এমপ্লয়মেন্টে আছে কিন্তু 1,45,000 লোক। এই যে এত ডাইভার্সিফাইড একটা প্রতিষ্ঠান, অনেক পণ্য, অনেক মানুষের কর্মসংস্থান এবং প্রাণ গ্রুপের যাত্রা যখন শুরু, তার বিবেচনায় এখনকার নিশ্চয়ই অপারেশনাল স্ট্র্যাটেজিও নানান রকমভাবে উন্নত হয়েছে। এই ট্রান্সফরমেশনটা কেমন দেখেন আপনি? একটা সময় বাংলাদেশে যখন আসলে প্রযুক্তির খুব বেশি ব্যবহার ছিল না, এখন প্রযুক্তির ব্যবহার সর্বোচ্চ একদম শীর্ষে। এই ট্রান্সফরমেশনটা কেমন আপনার প্রতিষ্ঠানের বিবেচনায়? আমি বলবো যে ট্রান্সফরমেশনের দিকে আমরা কোয়াইট প্রগ্রেসিভ। এই কারণেই বলবো, আপনি দেখেন প্রথম যখন কৃষিকাজ ছিল, আমরা যখন প্রথম শুরু করি, এটা ছিল কিন্তু একটা পারিবারিক বা নিজের খাদ্য চাহিদা মেটানোর জন্য। আমরা প্রথম কিন্তু বাংলাদেশে চুক্তিভিত্তিক কৃষি উৎপাদন শুরু করেছিলাম, যেটাকে আমরা বলি কন্ট্রাক্ট ফার্মিং সিস্টেম। কৃষককে আমরা বলেছি যে তুমি প্রোডাক্টটা আমার জন্য প্রডিউস করবে, আমি মার্কেট প্রাইসে তোমার কাছ থেকে কিনে নেবো, আমি গ্যারান্টেড বায়ার। তাহলে কিন্তু আমাদের সাথে ফার্মারের একটা সরাসরি যোগাযোগ সৃষ্টি হয়। আমরা ফার্মারদেরকে উন্নত মানের বীজ দেই, আমাদের অ্যাগ্রোনমিস্টরা তাদেরকে টেকনোলজি ট্রান্সফার করেছে, সাজেশন দিয়েছে, এবং ফিনিশ প্রোডাক্টটা কিন্তু আমরা কিনে নিয়ে প্রসেস করে দেশীয় বাজারে এবং রপ্তানি কার্যক্রম শুরু করেছি। এটা থেকে যাত্রা শুরু। এটা শুধু কৃষি পণ্য না, পরবর্তীতে আমরা কিন্তু ডেইরিতে এই কাজ করছি। এখন আমরা পোলট্রির দিকেও সিমিলার স্ট্র্যাটেজিতে কাজ করার জন্য উদ্যোগ নিয়েছি। আপনি যদি ট্রান্সফরমেশন ধরেন, এই যে এগ্রিকালচারাল মেকানাইজেশন অথবা কন্ট্রাক্ট ফার্মিংয়ের পরে কিন্তু আমরা হাত দিয়েছি মেকানাইজড কীভাবে করা যায়। কারণ আপনি জানেন কৃষিকাজ একটু পরিশ্রমী কাজ। এখন কিন্তু আমাদের দেশে লেবার কস্ট ভেরি হাই এবং নেহায়েত কৃষক তার নিজের প্রয়োজনের অতিরিক্ত কৃষিকাজ করতে চায় না, সে অন্য ধরনের ক্রপের দিকে চলে যাচ্ছে। ফলে আমরা কিন্তু এখানে মেকানাইজড করার জন্য কিন্তু বিভিন্ন রকমের উদ্যোগ গ্রহণ করেছি এবং সরকার এখানে কিন্তু অনেক উদ্যোগই ভূমিকা গ্রহণ করেছে। এখন আপনি জানেন যে অটোমেটিক হারভেস্টার আছে, আমাদের সিডলিং মেশিন আছে, ইরিগেশনে তো অবশ্যই আছে। আগে যেভাবে মানুষ ম্যানুয়ালি ইরিগেট করতো পাম্প থেকে, চাপাকল থেকে অথবা খাল বিল থেকে, এখন কিন্তু সোলার পাওয়ার দিয়ে কিন্তু ইরিগেশন পাম্পও চলছে, ইলেকট্রিসিটি তো চলছেই। তো এই যে মেকানাইজেশন ট্রান্সফরমেশন, এবং আগে ধান মারাই করার জন্য অথবা ধরেন সেই ঢেকি ছাটার কথা বলেন, আর যেভাবেই করেন, এখন কিন্তু এসবের আর প্রয়োজন নেই। আধুনিক মিল বাংলাদেশে রাইস প্রসেসিংয়ের জন্য অনেক কিছু হয়েছে, শুধু রাইস বলবো না, অনেক কিছুর জন্য হয়েছে। আমরাও কিন্তু অ্যাগ্রো প্রসেসিং ইন্ডাস্ট্রি বাংলাদেশে বলতে কিছুই ছিল না। আমরা কিন্তু ধরেন এখন জাম থেকে বিভিন্ন ফলমূল প্রক্রিয়াজাত করে পাল্প করছি, ওটা থেকে জুস, অন্যান্য প্রোডাক্ট করে আমরা দেশীয় বাজারে আমরা রপ্তানি করছি। এর পাশাপাশি কিন্তু আমরা নাট, স্ন্যাক্স, ডেইরি প্রোডাক্ট, ডেইরি ডেরিভেটিভ, অনেক রকমের মেকানাইজড ওয়েতে কিন্তু আমরা প্রক্রিয়াজাতকরণ করছি। ফলে আপনি যদি ওভারঅল ট্রান্সফরমেশন বলেন, আমি বলবো না যে আমরা উন্নত বিশ্বের সমপর্যায়ে চলে গেছি, বাট আমি বলবো আমরা যেখান থেকে শুরু করেছিলাম আজকে পর্যন্ত যে জায়গায় পৌঁছতে পেরেছি, এতে করে অবশ্যই আমরা গর্বিত এবং আমি মনে করি আমাদের অগ্রযাত্রা অব্যাহত আছে এবং থাকবে। এই অগ্রযাত্রায় কিন্তু আমরা সরকারের ভূমিকা, বিভিন্ন ফাইন্যান্সিয়ার্সের ভূমিকা, আমাদের যারা অ্যাগ্রোনমিস্ট বা টেকনোলজিস্ট অথবা ইঞ্জিনিয়ারিং, তাদের সহযোগিতা, সব কিছুকে আমরা মনে করি অর্গানাইজ করার জন্য আমাদের হয়তো আমি বলবো যেটা অনেক সময় লেগেছে, বাট আজকে কিন্তু আপনি যদি উন্নত দেশগুলো দেখেন, তারা যেভাবে অ্যাগ্রো প্রসেসিং ইন্ডাস্ট্রিকে নার্চার করেছে এবং যেভাবে তাদের ইকোনমিকে ডেভেলপমেন্ট করেছে, আমরা সেম রুট কিন্তু অবলম্বন করে যাচ্ছি এবং আমাদের ওভারঅল ইকোনমিতে কিন্তু অ্যাগ্রো প্রসেসিং ইন্ডাস্ট্রি বা একটা জিডিপিতে কিন্তু ভালো ভূমিকা রাখছে।
আপনি যেটি বলছিলেন যে আমরা হয়তো উন্নত বিশ্বের সেই পর্যায়ে যেতে পারিনি, কিন্তু অগ্রযাত্রা অব্যাহত আছে। কিন্তু এই যাত্রার যে গতি, সেটি কি আমরা যে স্মার্ট বাংলাদেশের চেহারা কিংবা ছবি দেখি আমাদের স্বপ্নে, সেই জায়গায় পৌঁছানোর জন্য, সেই জায়গায় গন্তব্যে যাওয়ার জন্য এই গতি ঠিক আছে? কারণ আপনি যেটি বলছিলেন যে এগ্রো বেসড ইন্ডাস্ট্রিতে যে মেকানাইজেশন এবং পৃথিবীর অন্যান্য দেশে যতটা অনেক বেশি যন্ত্র নির্ভর কিংবা প্রযুক্তি নির্ভর হয়ে উঠছে, আমরা কি সেই গতিতে এগোতে পারছি? এটি শুধু প্রাণ গ্রুপের বিবেচনা, যদি বলি আমরা হয়তো অনেকাংশে এগিয়েছি, বাট তারপরও যদি আমি একটু উদাহরণ দিই, আপনি যদি ফিশারিজের কথা বলেন তাহলে আমরা ভিয়েতনাম, থাইল্যান্ড যেভাবে টেকনোলজিতে অ্যাডভান্স, আমরা কিন্তু তাদের পর্যায়ে নেই। আপনি যদি ধরেন ফ্রুট প্রসেসিং বলেন তাহলে কিন্তু ধরেন থাইল্যান্ড অনেক অনেক আগে থেকে অনেক ইনোভেটিভ, তারা অনেক এগ্রো প্রসেসিংয়ে অনেক অগ্রসর। পাশাপাশি ধরেন আমি বলবো যে আমরা শুরু করেছি আমাদের দেশের যে নোহাও, আমাদের দেশে কিন্তু আগে এই ধরনের ইউনিভার্সিটিগুলোতে যারা একাডেমিয়াস আছে তাদের দিকে এই কোর্সগুলোই কিন্তু ছিল না। এখন যে ফুড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট বলেন অথবা এগ্রো প্রসেসিং ইন্ডাস্ট্রি বলেন, অ্যানিমাল হাজবেন্ড্রি বলেন অথবা ভেটেনারি বলেন, এগুলো ছিল আগে থেকে, বাট বেসিক ছিল। এখন কিন্তু এগুলোকে অনেক ডালপালা মেলা হচ্ছে এবং বিভিন্ন ইউনিভার্সিটি যখন এই কোর্সগুলো করাচ্ছে, ফলে আমরা কিন্তু স্কিল গ্রাজুয়েট পেতে শুরু করেছি। আমরা যদি এদেরকে পাই এবং আমরা যদি বিদেশ থেকে টেকনোলজিগুলোকে নিয়ে আসি, তাহলে আমাদের লোকদেরকে দিয়েই কিন্তু এটাকে ড্রাইভ করতে হবে। ফলে আমি অগ্রসরের ব্যাপারে আশাবাদী, বাট আমি বলবো না যে আগের জীবনে পৌঁছে গেছি, বাট আমাদের পৌঁছাতে গেলে আরেকটু সময় লাগবে। আমরা মাত্র কিন্তু অর্গানাইজড হচ্ছি। আমরা এখনও উন্নত বিশ্বের যেই গতিতে তারা এগোতে পেরেছে, তাদের সম্পদের সীমাবদ্ধতা কম ছিল, তাদের মানুষের পরিমাণ কম, তাদের চাহিদা কম। আমরা কিন্তু ধরেন আমাদের কৃষককে ট্রেন করাতে, আমাদের কৃষকরা অত শিক্ষিত নয়। আমাদের যেই ল্যান্ড সাইজ, ভেরি স্মল ল্যান্ড হোল্ডিং, যেটা অন্যান্য দেশের মতো নয়। ফলে আমাদের প্রেক্ষাপট, আমাদের জলবায়ু, আমাদের যে পরিবেশ কথা চিন্তা মাথায় রেখে আমাদের যে ধরনের ন্যাচারাল ডিজাস্টার হয়, এটাকে মোকাবেলা করে সামনের দিকে অগ্রসর হওয়ার জন্য আমাদের যথেষ্ট পরিশ্রম আরও করতে হবে আমি মনে করি। আমরা একটু কন্ট্রাক্ট ফার্মের এবং আর একটু টেকনোলজি নিয়ে কথা বলবো, তার আগে একটা ছোট্ট বিরতি নিতে হবে আমাদেরকে। প্রিয় দর্শক, রোড টু স্মার্ট বাংলাদেশ একটা বিরতি নিচ্ছি, ফিরছি খানিকক্ষণ পরে, সঙ্গেই থাকবেন। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি রোড টু স্মার্ট বাংলাদেশ অনুষ্ঠানে। আজ আমাদের অতিথি প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জনাব ইলিয়াস মৃধা। বিরতির আগে আলাপ করছিলাম আপনার সাথে কন্ট্রাক্ট ফার্মিং এর একটা ইস্যু আপনি বলছিলেন। এই কন্ট্রাক্ট ফার্মিং আমরা এমনকি এখন আন্তর্জাতিক পর্যায়েও শুনি, বাংলাদেশ অনেক দেশের সাথে কন্ট্রাক্ট ফার্মিং এর কথা বলেছে, কিছু জায়গায় হচ্ছে। এটি কি আসলে কৃষি নির্ভরতা কিংবা এই যে আমাদের খাদ্য চাহিদার যোগান পূরণে আরো বেশি গতিতে এগুলো, এটি একটি বড় সমাধান হতে পারে? খাদ্যের নানা সংকট তো এখনো আমরা শুনি। অবশ্যই হতে পারে। এই কারণেই হবে, আপনি ধরে নেন আমাদের দেশের ট্রেডিশনালি কৃষকরা কিন্তু আগে ধান, পাট এই ধরনের চাষাবাদ করতো। আমাদের দেশে কৃষকরাকে কিন্তু ধান, চালের উৎপন্ন করতো, বাট আমাদের চাহিদার সাথে মিলে যেটা ক্রপ ডাইভার্সিফিকেশন, আমরা বিদেশ থেকে কী কী খাবার নিয়ে আসি, সেটা যদি দেশে উৎপন্ন করতে হয় তাহলে আমাদের কী কী করতে হবে। আমরা যদি ট্রেডিশনাল ক্রপ থেকে এই ভ্যালু অ্যাডেড ক্রপের দিকে ধাবিত হই, তাহলে আমরা ইম্পোর্ট কমাতে পারবো, আমাদের কৃষকেরও কিন্তু ওভারঅল আর্নিংটা বাড়বে, আমাদের দেশীয় চাহিদা মিটবে। আপনি ধরেন একটা উদাহরণ দিই, আমরা দুধের স্বয়ংসম্পূর্ণ নই। বিদেশ থেকে আমরা প্রচুর পরিমাণে গরু দুধ ইম্পোর্ট করি, সেটা দিয়ে আমরা আমাদের চাহিদা মিটাই। আমরা দেখেন ইসরায়েলের একটা গাভী দৈনিক 60 লিটার মিল্ক দেয়, নেদারল্যান্ডের একটা গাভী দৈনিক 45 থেকে 50 লিটার দুধ দেয়, আমাদের দেশের একটা গাভী দৈনিক অ্যাভারেজে 3.5 লিটার থেকে 4 লিটার দুধ দেয়। আমরা যদি সেই ধরনের উন্নত জাত এনে এটাকে যদি আমরা প্রযুক্তির মাধ্যমে যদি এখানে আমরা তাদেরকে নার্সিং করি, তাহলে ওভারঅল মিল্কের প্রোডাকশন বাড়বে। আগে আমরা যেগুলো আমরা মিল্কিং করতাম, আমরা হাতে ম্যানুয়ালি করতাম, এখন কিন্তু মিল্কিং মেশিন বাংলাদেশে বিভিন্ন মাধ্যম দিয়ে কিন্তু আসছে এবং আসতেছে। আমরাও অনেক সময় কৃষকদেরকে দিয়েছি। আবার ধরেন স্মল ক্যাটেল ফার্মিং, গরু বাছুর মোটা তাজাকরণ বলেন, গাভী পালন বলেন, এটা যে মেকানাইজড ওয়েতে এবং হাইজিনিক ওয়েতে যখন মিল্কিং করা হচ্ছে, ওভারঅল প্রোডাকশন বাড়তেছে। এটা ধরলাম আমি ডেইরি সেক্টরের কথা। আপনি যদি অ্যাগ্রো প্রসেসিং বলেন, আমাদের দেশে আগে যেরকম এক একরে কতটুকু টমেটো হতো, আর এখন যেটা হাইব্রিড টমেটো এবং যেটা আসছে ওয়াটার কন্টেন্ট কম, মানে মিট কন্টেন্ট অনেক বেশি। এর ফলে কিন্তু ওভারঅল আপনি যদি 1 কেজি টমেটোকে আগে পাল্পিং করেন, আগে ছিল মেজরিটি ওয়াটার, সলিড কন্টেন্ট কম, এখন কিন্তু মেজরিটি সলিড, ওয়াটার কন্টেন্ট কম। ফলে এই করে উন্নতের ফলে যেগুলো আমাদের আগাচ্ছে এগুলো ভালো। এর পাশাপাশি ধরেন আপনি রাইস দেখেন, এখন এক করে কত রাইস হয়, আগে কতটুকু রাইস হতো, এখনও আমরা অগ্রসর হয়েছি। এর পাশাপাশি ধরেন শাক সবজি, ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট অথবা ফ্রুটস, আপনি দেখেন সারা বছর আমরা পেয়ারা পাচ্ছি। আজ থেকে যদি আপনি 20 বছর আগে কল্পনা করেন এটা কি পেতাম? অবশ্যই না।
আমরা শুধু একটা সিজনে পেয়ারা পেতাম। এখন আমরা যখন পেয়ারার উপর ধাবিত হচ্ছি, আমরা কিন্তু অ্যাপেলের উপরে লোড কমাতে সক্ষম হয়েছি। আপনি দেখেন আমাদের দেশে এখন আর অন্য সারা বছর কিন্তু বড়ইয়ের চাষ হচ্ছে, আমাদের দেশে 12 মাসই আম হচ্ছে, আমাদের দেশে কিন্তু স্ট্রবেরির চাষ হচ্ছে। বিভিন্ন ফলমূলের যখন চাষ হয় তখন কিন্তু আমরা ইম্পোর্ট থেকে যেই চাহিদা আমাদের মিটাতাম সেটা কিন্তু আমরা এখানে সাবস্টিটিউট করতে পারছি। এর পাশাপাশি কৃষক কিন্তু তার আগে পাট অথবা ধান থেকে যে আর্নিংটা করতো তার থেকে অনেক বেশি আর্নিং কিন্তু তার এই ধরনের ফ্রুটস চাষ করার ফলে। আমাদের দেশে কিন্তু ধরেন এখন আমরা ইন্ডাস্ট্রি চালাই, আমাদের প্রচুর পরিমাণে কিছু ল্যান্ড আছে যেগুলো মধুপুর বা হিল টেক্সের ল্যান্ড, এটাতে তেমন কোনো কাজে লাগে না। আমরা কিন্তু কাসাবার চাষের জন্য একটা বৈপ্লবিক পরিবর্তন বাংলাদেশে করেছি। অলরেডি হাজার হাজার একর জমিতে কাসাবার চাষ হচ্ছে। সেই কাসাবাকে আমরা কালেক্ট করে সেটা দিয়ে আমরা স্টার্চ তৈরি করছি, স্টার্চ থেকে লিকুইড গ্লুকোজ, ওটা আমরা সুগারের সাবস্টিটিউট আকারে ব্যবহার করে কনফেকশনারি প্রোডাক্ট উৎপন্ন করে দেশীয় বাজার এবং রপ্তানিও করছি। আমি মনে করি এরকম আরও অনেক অনেক জিনিস আছে যেখানে আমাদের পরিত্যক্ত জমি যেগুলো আছে, যেগুলোতে চাষাবাদ হয় না, ওগুলোকে কাজে লাগানো সম্ভব। এর ফলে কিন্তু হিল এরিয়া লোকেদের আর্নিং বাড়ছে, তাদের জীবনযাত্রার মান চেঞ্জ হচ্ছে। পাশাপাশি যে এলাকাতে ধরেন মনে করেন এখন বন্যাপ্লাবিত এলাকা, ওখানে কিন্তু একই জমিতে ধানের চাষ করছে, একই জমিতে কিন্তু হাঁস পালন করছে, একই জমিতে কিন্তু মাছেরও চাষ করছে। ফলে আমি এই যে ধরনের যে কম্বাইন সাইকেলে যে প্রোডাকশন হচ্ছে, এগ্রিকালচারাল প্রোডাকশন, এগুলো কিন্তু টেকনোলজি, নো হাউ, নলেজ। এখন ধরেন মোবাইলের যুগে কিন্তু কৃষক চাইলেই সে কিন্তু তার কবে বৃষ্টি হবে বুঝতে পারছে, কোথায় সার দিতে হবে, কোন ফসলের কী পোকামাকড় লাগলে কী ওষুধ দিতে হবে, সে কিন্তু ওখানে বাংলায় টাইপ করলে কিন্তু সে উত্তর পেয়ে যাচ্ছে গুগল সার্চ থেকে। অথবা আমাদের দেশের অনেক এগ্রিকালচারাল কিন্তু আমাদেরও কোন গাবি কখন কবে আমরা দুধ দেওয়াবো, গাভীর কানে কিন্তু আমাদের একটা চিপ লাগানো আছে। আমরা ওখান থেকে কোন গাভীটা কবে তার মানে প্রসেস হবে, কিভাবে সে কি মিল্কিং হবে, কবে তার বাচ্চা হবে, এগুলো কিন্তু মনিটরিং করা হয়। কবে তাকে ভ্যাকসিন দেওয়া হয়েছে, নেক্সট ভ্যাকসিন কবে দিব, এই মনিটরিংগুলো কিন্তু টেকনোলজির মাধ্যমে করা হয়েছে। তো আমি মনে করি টেকনোলজি ইন অ্যাগ্রো প্রসেসিং অথবা টেকনোলজি ইন এগ্রিকালচার, এটার কিন্তু যাত্রা বাংলাদেশে শুরু হয়েছে। সেটা আপনি ধরেন কৃষককে নলেজ দেওয়া বলেন, প্রসেস ইন্ডাস্ট্রি বলেন, ইভেন আমি মনে করি কয়দিন পরে ডিস্ট্রিবিউশন। আপনি ফ্রোজেন ব্যানে করে মাল পাঠাচ্ছেন, গাড়ির ভিতরে আমরা কিন্তু এখন মনিটর লাগাই দিচ্ছি, মানে যেটাতে কারণে টেম্পারেচার আপস অ্যান্ড ডাউন। ড্রাইভার যদি ইঞ্জিন বন্ধ করে আমি কিন্তু সাথে সাথে বুঝতে পারি, ড্রাইভারকে আমি কল করে বলতে পারি যে না তোমাকে ফ্রোজেন চালাইতে হবে। এই আপনি যে ডেভেলপমেন্টগুলোর কথা বললেন, আরও নিশ্চয়ই সম্ভাব্যতা আরও বিস্তৃত। সেই জায়গায় কি আপনি বেসরকারি খাতের সাথে সরকারি পর্যায়ের একটা কম্বাইন্ড উদ্যোগ কিংবা কম্বাইন্ড পরিকল্পনার খানিকটা ঘাটতি দেখেন, একটা ডেডলাইন মাথায় রেখে? আমি যদি বলি যে সরকারের ডেফিনেটলি আমরা প্রাইভেট সেক্টর যেই গতিতে আগায়, সরকার ওই গতিতে এগোতে পারে না। প্রাইভেট সেক্টর কিন্তু সেই জিনিসটাকে কমার্শিয়ালি ভায়াবিলিটি করে দেখে আমরা কাজটা করে থাকি। সরকার কিন্তু অনেক প্রকল্পই কিন্তু তারা কমার্শিয়ালি ভায়াবিলিটি দেখে না, তাদের অন্যান্য অনেক এজেন্ডা মাথায় থাকে, আপনিও সেটা বুঝতে পারেন। বাট আমি যেটা বলবো, সরকার যদি শুধু নীতি সহায়তা দেয়, পলিসিগুলো দেয় এবং প্রাইভেট সেক্টরের সাথে যদি ইন্টারাকশন করে যে প্রাইভেট সেক্টরকে এক্সপিডাইট করানোর জন্য আর কি নীতি সহায়তা দরকার, তাহলেই কিন্তু দেশ অনেক দূরে এগোচ্ছে এবং এগোতেই থাকবে। আমি বলবো যে সরকারের কাছ থেকে কোনো ডোনেশনেরও প্রয়োজন নেই, কোনো কিছু প্রয়োজন নেই, সে পলিসি সাপোর্ট দিবে এবং ফ্যাসিলিটেট করবে, প্রাইভেট সেক্টর সেটাকে সামনের দিকে নিয়ে যাবে। এই পলিসি সাপোর্টটার জন্য কি সরকারি এবং বেসরকারি পর্যায়ে পর্যাপ্ত রকম আলাপ আলোচনা হয় কিংবা চলে? আমি মনে করি এখানে একটু দীর্ঘসূত্রিতা আছে, কারণ এই পলিসির ক্ষেত্রে এটা কি এগ্রিকালচারাল মিনিস্ট্রি নাকি আইসিটি মিনিস্ট্রি, এখানে ডিবেট আছে। এই টেকনোলজির ক্ষেত্রে এটা কি মানে লাইভস্টক মিনিস্ট্রি নাকি এগ্রিকালচার মিনিস্ট্রি, এখানেও সমস্যা আছে। এটা কি কমার্স নাকি ইন্ডাস্ট্রি, এখানেও সমস্যা আছে। ফলে যদি ইন্টার মিনিস্ট্রিয়াল আমাদের এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন যদি নিয়ে বসা হয় যে আমরা আরএমজির পরে কিন্তু পটেনশিয়াল সেক্টর হচ্ছে অ্যাগ্রো প্রসেসিং ইন্ডাস্ট্রি। কেন আমি সেটা একটু ব্যাখ্যা দিচ্ছি আপনাকে। আরএমজির 100% র মেটেরিয়াল হচ্ছে ইম্পোর্টেড, আমরা শুধু আমাদের শ্রমটুকু এক্সপোর্ট করে থাকি। অ্যাগ্রো প্রসেসিংয়ের কিন্তু 100% র মেটেরিয়াল হচ্ছে বাংলাদেশি, আমরা শুধু কিছু প্যাকেজিং আইটেম এবং কিছু এডিটিভস বিদেশ থেকে আনতে হয়, যেটা বাংলাদেশে হয় না। ফলে আপনি ধরে নেন অ্যাগ্রো প্রসেসিংয়ের একটা এক্সপোর্টের 80% টাকা বাংলাদেশে থাকবে, 20% টাকা বাইরে যাবে। আর আরএমজির 80% টাকা বাইরে যাবে, 20% টাকা বাংলাদেশে থাকবে। ফলে আমি অবশ্যই বলবো অ্যাগ্রো প্রসেসিং ইন্ডাস্ট্রি যে ভেরি পটেনশিয়াল। আমি শুধু খালি
আমি মানে এগ্রিকালচারাল প্রোডাক্ট বলবো না, এর সাথে রিলেটেড কিন্তু পোলট্রি, ফিশারি, ডেইরি, এভরিথিং। আপনি পোলট্রি প্রসেস করে এক্সপোর্ট করতে পারেন, ফিশারিজকে প্রসেস করে আপনি এক্সপোর্ট করতে পারেন, ডেইরিকে ডেরিভেটিভস অনেক প্রোডাক্ট করে কিন্তু আমরা এটা এক্সপোর্ট করতে পারি। তার মানে এই খাতে যে উন্নয়ন সাধিত হয়েছে সেটি তো হয়েছেই, তবে এর সম্ভাবনা আরো অনেক বিস্তৃত। নিশ্চয়ই পলিসি মেকার এটি নিয়ে ভাববেন। জনাব ইলিয়াস মৃধা, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের আজকের পর্বে যুক্ত হওয়ার জন্য। অন্য কোনো পর্বে নিশ্চয়ই আরো কথা হবে আপনার সাথে। আপনাকে এবং সকল দর্শকদেরকে প্রাণ গ্রুপের তরফ থেকে আবারও প্রাণ ঢালা শুভেচ্ছা এবং ধন্যবাদ। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, রোড টু স্মার্ট বাংলাদেশের আজকের পর্বে আমরা কথা বলছিলাম প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জনাব ইলিয়াস মৃধার সাথে। অন্য পর্বে দেখা হবে অন্য অতিথির সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।